একটা বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য শুভাশিস, আপনিও নিশ্চয়ই শুনলেন যে ভারত কখনো কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করেনি। ভারত যেটা করেছে সেটা ডিপ্লোমেসি। তাহলে এই যে এসসিও বা বিআরআই বা ব্রিক্স, চীন বা রাশিয়ার সঙ্গে এই যে হাত মেলানো, এগুলোকে তাহলে আমরা কি বলবো, বন্ধুত্ব নাকি ডিপ্লোমেসি? টেকনিক্যালি এগুলো কোনোটাই বন্ধুত্ব নয়, মানে বন্ধুত্ব কথাটাকেই আমি এন্ডোর্স করতে চাই না এই সাবজেক্টের সাথে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি তারাও ভারতের সাথে করেছে। আচ্ছা, যদি রাশিয়া দেখতো যে ভারতের সাথে তাদের যে সম্পর্কটা আছে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্কটা আছে সেটা রাশিয়াকে কোনোভাবে বেনিফিট করতো না, তাহলে কি রাশিয়া ভারতকে অন্ধের মতো সমর্থন করতো? করতো না। চায়না যদি দেখতো ভারতের সাথে তাদের রিঅ্যালাইনমেন্ট না করলে চায়নার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে কি তারা রিঅ্যালাইনমেন্ট করতো? করতো না। পয়েন্ট হচ্ছে মিউচুয়ালি এগ্রিয়েবল স্ট্যাটাস, আপনারও আমায় প্রয়োজন, আমারও আপনাকে প্রয়োজন, তাই আমরা কি কি কারণে একে অপরের কাছাকাছি আসতে পারি সেইটা নিয়ে বিবেচনা করাটা প্রয়োজনীয়। এখানে অনারেবল জয়শঙ্কর স্যার যখন কথাগুলো বলছিলেন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। একটা কথা বললেন যেটা প্রথমেই বললাম, সেন্স অফ সাবঅর্ডিনেশনকে সরিয়ে দেওয়া। দ্বিতীয় কথা উনি বারংবার বললেন যে কথাটা, যে প্রতিটা দেশ তাদের নিজের নিজের মতো করে অ্যালাইনমেন্ট করবেন, মাল্টিল্যাটারাল ফ্রেন্ডশিপ তৈরি করবেন, তারা নিজের নিজের মতো করে অ্যালাইনমেন্ট তৈরি করবেন, রিলেশনশিপে যাবেন। আমি যদি কোনো এক্স ওয়াই এর সাথে সম্পর্ক রাখি, তার মানে এই নয় আমি এবিসির সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি এক্স ওয়াই এর সাথে যেইভাবে সম্পর্ক রাখতে পারি, আমি এবিসির সাথেও সেভাবে সম্পর্ক রাখতে পারি। এবং এটাই হতে চলেছে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে কোঅপারেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সাবঅর্ডিনেশন। এই জায়গাটাকে বোঝার জন্য আজকে যেভাবে ভারত কিছুটা হলেও, আমি রাশিয়াকে বাহবা দেবো যে রাশিয়াও যে প্রেস কনফারেন্সটা করেছেন, এবং চীন যেভাবে গোটা বিশ্বকে এক জায়গায় আনছে, এটা কোথাও একটা গিয়ে মানে কোনো না কোনো ভাবে আমেরিকাকে আমার মনে হচ্ছে একটা বিপদের দিকে ফেলে দিচ্ছে। চীনের সঙ্গে আমেরিকার যে বিরোধ, সেটা 2019-এর পর থেকে আরো চরমে উঠেছে আফটার কোভিড পরিস্থিতিতে। চীনের যে ক্ষমতা আছে আমেরিকাকে ঠেকানোর, আজকে ভারত অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। ভারত কি সেইভাবে আমেরিকার মোকাবিলা করতে পারবে? বা বেল্ট রোড ইনিশিয়েটিভ, যেটা এতদিন ধরে চীন পাকিস্তানের ভেতরে অনেক কিছু করে ফেলেছিল, আজকে পাকিস্তান আমেরিকা বা ইউএস এর কাছাকাছি চলে যাওয়ায় ভারতের সঙ্গে চীনের এই যে সখ্যতা, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি সেটা করতে পারবে? আমেরিকাকে কি ঠেকাতে পারবে? দেখুন, দুর্যোধনের উড়ু থাকতে পারে আর আমেরিকার উড়ু নেই, সুতরাং কোথাও না কোথাও গিয়ে তো শ্রীকৃষ্ণ দেখিয়ে দিতে পারে যে তার সারা শরীরে আঘাত করলে আঘাত লাগবে না, কিন্তু যদি ইকোনমিতে আঘাত করা হয় তাহলে কিন্তু সেই আমেরিকাও দুবার ভাবতে চাইবে যে আমরাও এবার কম্প্রোমাইজের স্ট্যাটাসে যাব কিনা। তার কারণটা বোঝার চেষ্টা করতে হবে যে আমেরিকার মূল স্ট্রেংথ হচ্ছে কিন্তু কোঅপারেশন নয়। আমেরিকার মূল স্ট্রেংথ হচ্ছে যে তারা অধিগ্রহণের মধ্যে দিয়ে তাদের রাজনীতি, তাদের কূটনীতি এবং তাদের পাওয়ার পলিটিক্সটাকে এগিয়ে নিয়ে যাবে। এই অধিগ্রহণ করার যে ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তিটা আঘাতপ্রাপ্ত হবে তখনই যখন দেখবে তাদের ডলারটা যতটা আজ থেকে 5 বছর আগে চলতো, তাদের সেই ডলারটাই আগামী 5 বছর বাদে অতটা চলছে না বা একদমই চলছে না। তখন তারা এমন একটা স্ট্যাটাসে চলে যাবে, তখন কিন্তু এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন মার্কে চলে যাবে। তখন অবাক হবেন না যদি আমরা 2032-33-এ বসে এরকম একটা দিনের কথা ভাবি, যখন $1 ইকুয়াল টু আমরা আজকে 80 টাকা, 90 টাকা, 100 টাকার গল্প শুনি, তখন হয়তো এরকম হতে পারে ₹1 ইকুয়াল টু হয়তো 30 টাকা, 40 টাকা ডলার হবে, কে জানছে? উল্টো সিনারিওটাও হয়ে যেতে পারে, কিন্তু 10 বছর বাদে। কিন্তু সত্যি যদি সেটা হয়, তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মুহূর্তে দেশে তার বিরুদ্ধে একটা চূড়ান্ত অসন্তোষ দানা বেঁধেছে, যেদিকে যাচ্ছে আমেরিকার পরিস্থিতি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমেরিকা তো কখনো নিজের মাটিকে ব্যবহার করে না। আমেরিকা তো বরাবর অন্য দেশকে ঘুঁটি সাজিয়ে অন্য দেশের মাটি ব্যবহার করে আরেক দেশকে তারা শায়েস্তা করতে যায়। বাংলাদেশে অলরেডি তারা ঘুঁটি গেড়ে বসে আছে, পাকিস্তানটাকেও নিজের মামাবাড়ি বানিয়ে নিয়েছে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প, যাই বলি না কেন। আশঙ্কাটা তো সেখান থেকেই রানা বাঁধছে। দেখুন, পাকিস্তানকে নিয়ে যে ঘুঁটি সাজাবার চেষ্টা করছে সেটার উত্তর অলরেডি আমাদের চিফ অফ আর্মি স্টাফ দিয়ে দিয়েছে আগের দিনকে। এবং পাকিস্তান হিস্ট্রি জিওগ্রাফিতে যদি না থাকার কথাটা ওদের কানে না গিয়ে থাকে,
তাহলে ওরা আগামী শীতটা হয়তো খুব একটা দেখতে পারবে বলে আমার মনে হয় না। যদি শীতকালটা এনজয় করতে চায় চুপচাপ থাকুক, বেটার থাকে। আর বাংলাদেশের ক্ষেত্রে আবার আমি বলছি, বাংলাদেশের ক্ষেত্রে পলিটিক্যাল সলিউশনটাই একমাত্র সলিউশন, এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের আগামী 3 মাস 4 মাস এতটাই গুরুত্বপূর্ণ একটা সময়, এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে বাংলাদেশকে পলিটিক্যাল থিঙ্কিং কে এগিয়ে নিয়ে যেতে হবে, রাজনৈতিক থিঙ্কিং। রক্তপাত নয়, অযথা বুদ্ধিজীবীদের মেরে ফেলা নয়, অযথা কোনো বিদেশি শক্তির জন্য দ্বার খুলে দেওয়া নয়, এমনকি ভারতবর্ষের জন্য অযথা দ্বার খোলার কোনো প্রয়োজনীয়তা নেই। কারুর জন্য খুলো না, নিজের দেশের স্বার্থে, নিজের দেশের মানুষের স্বার্থে একটা প্রপার রাজনৈতিক ভোট করাতে হবে, এবং সেইটা করিয়ে একটা সরকার স্থাপন করানো উচিত। এবং সেটা যদি করে তবেও বাংলাদেশ বাঁচবে। যদি বাংলাদেশ, আমি কথার কথা বলছি, ধরুন ধরুন বাংলাদেশ আগামী 500 ঘন্টার মধ্যে যদি ভোট না করায়, বা আগামী 500 ঘন্টার মধ্যে তারা রিস্ট্রাকচারিং নিয়ে ভাবনা চিন্তা না শুরু করে, তাহলে কিন্তু বাংলাদেশ পরবর্তীকালে নিজেকে আর ধরে রাখতে পারবে কিনা এটাই একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। এটা ভুলে যাবেন না যে যারা ওখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে তারা কেউ কিন্তু পলিটিক্যাল মাইন্ড নয়, তারা কিছু বাচ্চা কাচ্চা ছেলেপিলে যাদের মাথার উপরে একটি ভদ্রলোককে বসানো আছে, যে ভদ্র কিনা বলতে 2-3 বার ভাবতে হয় আজকের ডেটে। আর দ্বিতীয় যে জিনিসটা করছে, আমেরিকানসরা যে ইনক্লুড করছে, আমেরিকানসদের কিন্তু অ্যাকসেপ্টেন্সটা অন সয়েল ইজ নট ইউনিফর্ম। সুতরাং এটা দ্বিতীয় একটা সিরিয়া হতে কিছুদিন বাকি, এবং সেটাকে বাঁচাতে গেলে বাংলাদেশের মানুষকে প্রথমে সেটাকে বাঁচাতে হবে, এবং তার জন্য একটাই উপায়, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশের সরকারকে শপথ নিতে হবে। যদি আমি বাড়িয়ে বলে থাকি তাহলে এই শীতের মধ্যে নিতে হবে। মুখে সেটা এই মুহূর্তে বাংলাদেশের বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ প্রশ্নের মুখে, কিন্তু যেটা ভারতের হাতে রয়েছে, বিভিন্ন জায়গায় এই যে অসন্তোষগুলো দাঁড়া পাচ্ছে। কিছুদিন আগে আমরা নেপালের ছবি দেখলাম, আমরা লাদাখের পরিস্থিতিও দেখেছি যে সেখানেও একটা অসন্তোষ দানা বাঁধছিল। যাতে এইরকম পরিস্থিতি আর কোথাও সৃষ্টি না হয়, এজেন্সি বা সিআই এর মতো কেউ যাতে মাথা গলাতে না পারে, সেই জন্য ভারতের তাহলে এখন কি করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, এজেন্সিরা কিরম ভাবে ভাবে ওটা তো আমি জানি না, আমি পড়াশোনা করে যতটা তাদের ব্যাপারে জেনেছি সেই অর্থে আমি ভারতের এই মুহূর্তে আমি বলছি, আমি সেটাই বলছি ডিপ্লোমেসি নয়, এখানে একটা খুব সহজ কিছু আমি কথা আমার মনে হয় বলাটা উচিত। তার মধ্যে একটা কথা হচ্ছে যে যে মানে রাষ্ট্রের যে অংশগুলোর কথা আপনি বলছেন, সেই প্রতিটা অংশ তাদের নিজের নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে। ভালো করে বুঝবেন কথাটা, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে। যেমন মণিপুরে তাদের একটা নিজস্ব মণিপুরি ভাষা আছে, এবং সেই মণিপুরি ভাষারও প্রচুর রকমের ভাষার অংশ আছে। মূলত দেখা গিয়েছে যে এজেন্সিরা, যেই যে ইন্টারন্যাশনাল এজেন্সিরা যেই অংশে গিয়ে ঝামেলাগুলো বাড়াতে চায়, সেই অংশগুলোতে গিয়ে ভুল বোঝায়, সাধারণ মানুষকে ভুল বোঝায়। সরকারের উচিত এই ভাষার উপরে জোর দিয়ে আঞ্চলিক ভাষায় তারা কি উন্নয়নশীল প্রকল্প তাদের মানুষের জন্য তৈরি করেছে উইথ টাইম অ্যান্ড ভিজিবিলিটি। চোখের সামনে দেখা যাচ্ছে ট্রেন চলছে, যেমন মিজোরামে ট্রেন গেল, চোখের সামনে দেখা যাচ্ছে রেল লাইন পড়ছে, চোখের সামনে দেখা যাচ্ছে স্টেশন হচ্ছে, আমি কথার কথা বললাম। এই ধরনের ভিজিবল অ্যাকশন করা, ইস্তেহার ছাপানো লোকাল ভাষায় এবং লোকাল মানুষের মধ্যে সেটা সময় মতো পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার ডিফেন্স মিনিস্টার এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের যথাসম্ভব ভার্সনস গুলো, ন্যারেটিভ গুলো, স্পিচেস গুলোকে লোকাল ভাষায়, লোকাল চ্যানেলে, রেডিও এবং টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া।